প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। মহামারী কোভিড চারিদিকে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। তোমরা সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা রাখি। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম নিউটনিয়ান বলবিদ্যা। এটি এই অধ্যায়ের সপ্তম ক্লাস। এর আগে এই অধ্যায় থেকে 6টি ক্লাস নেওয়া হয়েছে। আজকের ক্লাসের ভিডিওর ডেসক্রিপশানে বিগত ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে। তোমরা যারা বিগত ক্লাসগুলো করনি বা দেখোনি, তারা সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নেবে। এবং যারা এই চ্যানেলে নতুন, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমার সাথে সংযুক্ত থাকবে, অল বাটনে ক্লিক করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো জড়তার ভ্রামক বা ঘূর্ণন জড়তা, মোমেন্ট অফ ইনারশিয়া। তো প্রথমেই আমরা দেখে নেব যে ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামকের সংজ্ঞাটা কি। কোনো নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান দৃঢ়বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে ওই কণার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে ওই দৃঢ়বস্তুর জড়তার ভ্রামক বলে। আমি সংজ্ঞাটি আবার বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। জড়তার ভ্রামকের সংজ্ঞা হলো কোনো নির্দিষ্ট অক্ষের চারিদিকে কোনো ঘূর্ণায়মান দৃঢ়বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে ওই কণার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে ওই দৃঢ়বস্তুর জড়তার ভ্রামক বলে। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে। অ্যাম্বরের একটা বস্তু, এই বস্তুটি এ বি অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। তো আমরা জানি যে একটি দৃঢ়বস্তু মানে অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। এখন এখানে এই চিত্রে ধরে নিচ্ছি এমন একটি কণা এবং ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব হলো r1। m2 আরেকটি কণা যার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হলো r2। তেমনিভাবে m3 আরেকটি কণা যার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হলো r3। এইভাবে m4 আরেকটি কণা যার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হলো r4। এভাবে m5 এর দূরত্ব r5, m6 এর দূরত্ব r6 হতে পারে, অনেক n সংখ্যক কণা হতে পারে। তাহলে আমাদের সংজ্ঞায় কি বলছে যে প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে তার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। তাহলে এখানে দেখো যে m1 r1 স্কয়ার হলো ভর এবং কণার দূরত্বের বর্গের গুণফল, এটুকু। তারপরে 2 নম্বর কণার জন্য m2 r2 স্কয়ার প্লাস এভাবে হতে পারত m3 r3 স্কয়ার। এভাবে যেতে যেতে mn rn স্কয়ার, mn rn স্কয়ার। এই যে লাইনটি, এই সিরিজটিকে যদি আমরা এক সাথে লিখতে চাই তাহলে লিখতে পারি কি সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n m i r i স্কয়ার। এখানে i এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত হতে পারে।
এটা n পর্যন্ত হতে পারে। ক্লিয়ার? তাহলে ঘূর্ণ নক্ষ থেকে প্রত্যেকটি কণার ভর এবং দূরত্বের বর্গের গুণফল, সেটা হলো m1 r1, m1 কণার জন্য, m2 কণার জন্য হলো m2 r2, এগুলো হলো গুণফল, তারপরে সমষ্টি হলো প্লাস। এটাকে এক কথায় লিখলে সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n mi ri স্কয়ার, i এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত হতে পারে। ঠিক আছে? এই হলো আমাদের ঘূর্ণন জড়তার সংজ্ঞা এবং তার ব্যাখ্যা। এর একক হলো কেজি মিটার স্কয়ার এবং মাত্রা হলো ml স্কয়ার। ঘূর্ণন জড়তা একটি রাশি, তার মাত্রা আছে, একক আছে, মাত্রা একক আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব যে এই ঘূর্ণন জড়তার তাৎপর্যটা কি। তাৎপর্যটা হলো যে আমরা রৈখিক গতিতে বস্তুর ভর যেইভাবে কাজে লাগে বা প্রয়োজন পড়ে, ঠিক তেমনিভাবে কৌণিক গতির ক্ষেত্রেও ঘূর্ণন জড়তাটা রৈখিক গতির ভরের ন্যায় কাজে লাগে বা প্রয়োজন পড়ে। তো রৈখিক গতিতে মনে করি কোনো বস্তুর ভর m, আর কৌণিক গতির ক্ষেত্রে কোনো বস্তুর ঘূর্ণন জড়তা হলো i। তাহলে এখানে লক্ষ্য করো যে রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক ভরবেগ p ইকুয়াল টু mv, কৌণিক ভরবেগ l ইকুয়াল টু i ওমেগা। এই ওমেগা হলো কৌণিক ভরবেগ। তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে এই m আর এখানে হলো i, তার মানে রৈখিক গতিতে ভর যেই কাজটা করছে, কৌণিক গতির ক্ষেত্রেও এই জড়তার ভ্রামক একই ভূমিকা পালন করছে। অনুরূপভাবে বল F ইকুয়াল টু ma, কৌণিক গতির ক্ষেত্রে টর্ক ইকুয়াল টু i আলফা। এখানেও দেখো যে এই m এর স্থলে কৌণিক গতির ক্ষেত্রে আছে i। তদ্রূপ রৈখিক গতিশক্তি k ইকুয়াল টু হাফ অফ mv স্কয়ার, এটা আমরা জানি। তেমনিভাবে কৌণিক গতির ক্ষেত্রে k থিটা ইকুয়াল টু হাফ অফ i ওমেগা স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করো যে এই গতিশক্তিতে m যেখানে আছে, কৌণিক গতিশক্তির ক্ষেত্রে সেখানে i আছে। তাহলে আমরা বলতে পারি যে রৈখিক গতির ক্ষেত্রে ভর যেই ভূমিকা পালন করে, কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক সেই ভূমিকাই পালন করে। কিন্তু একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হলো যে বস্তুর ভর কিন্তু স্থির থাকে, ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী বস্তুর ভর স্থির থাকে, বাট জড়তার ভ্রামক i এই ঘূর্ণন অক্ষ থেকে ওই বস্তুর দূরত্বের উপরে নির্ভর করে। তার মানে ঘূর্ণন অক্ষ থেকে বস্তুটির দূরত্ব যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে জড়তার ভ্রামকও ভিন্ন ভিন্ন হবে, বাট বস্তুর ভর কিন্তু দূরে থাকুক ঘূর্ণন অক্ষ থেকে বা কাছে থাকুক বস্তুর ভর কিন্তু সর্বদা ধ্রুব বা অপরিবর্তনীয়। ঠিক আছে? এখন আমরা দেখব যে এই ঘূর্ণয়মান বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামক, এই যে এবি অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকৌণিক বেগে যে বস্তুটি ঘুরছে, সেই বস্তুটির ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামকের সাথে গতিশক্তির কিরূপ সম্পর্ক সেটা আমরা দেখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো যে ধরে নিচ্ছি যে m1 কণার, জাস্ট এ মিনিট, এই যে m1 কণাটি আছে চিত্রতে লক্ষ্য করো, এবি অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকৌণিক ভরে m ভরের একটা বস্তু এভাবে ঘুরছে। তো এই ঘোরার ফলে এই m1 যে কণাটি আছে, সেই m1 কণাটির রৈখিক বেগ, m1 কণার
রৈখিক বেগ v1 ইকুয়াল টু r1 ওমেগা। আমরা জানি v ইকুয়াল টু r ওমেগা। রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক কি? v ইকুয়াল টু r ওমেগা। তাহলে 1 নাম্বার কণার জন্য v1 ইকুয়াল টু r1 ওমেগা। তেমনি ভাবে m2 কণার জন্য রৈখিক বেগ v2 ইকুয়াল টু হবে r2 ওমেগা। এইভাবে n সংখ্যক কণা যদি হয় তাহলে এই n সংখ্যক কণার জন্য mn কণার জন্য রৈখিক বেগ হবে vn ইকুয়াল টু rn ওমেগা। এখন প্রশ্ন হতে পারে যে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 হলো না কেন? কারণ আমরা শুরুতেই বলেছি যে এবি অক্ষকে কেন্দ্র করে এই এম্বরের বস্তুটি ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। যেহেতু সমকৌণিক বেগে ঘুরছে, অতএব কৌণিক বেগের পরিবর্তন হবে না। প্রত্যেকটি কণার জন্যই কৌণিক বেগের মান হচ্ছে ওমেগা। ঠিক আছে। আবার m1 কণার গতিশক্তি যদি বের করি, m1 কণার গতিশক্তি k1 ইকুয়াল টু হাফ অফ m1 v1 স্কয়ার। গতিশক্তি সমীকরণ, গতিশক্তি সমান সমান হাফ অফ mv স্কয়ার। তাহলে এখানে দেখো এই v1 এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ m1 r1 স্কয়ার ওমেগা স্কয়ার। ক্লিয়ার? এরপরে দেখো একইভাবে m2 কণার গতিশক্তি k2 ইকুয়াল টু হাফ অফ m2 v2 স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ m2 r2 স্কয়ার ওমেগা স্কয়ার। এমনিভাবে যদি n সংখ্যক কণার জন্য হয় তাহলে m সংখ্যক কণার mn কণার গতিশক্তি kn ইকুয়াল টু হাফ অফ mn vn স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ mn rn স্কয়ার ওমেগা স্কয়ার। ঠিক আছে। তাহলে এখন মোট গতিশক্তি যদি আমরা বের করি, সমগ্র বস্তুটির জন্য যদি গতিশক্তি বের করি, সুতরাং সমগ্র বস্তুর গতিশক্তি k ইকুয়াল টু k1 k2 এভাবে n সংখ্যক কণার জন্য kn, হাফ অফ m1 r1 স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস হাফ অফ m2 r2 স্কয়ার ওমেগা স্কয়ার, এভাবে যেতে যেতে হাফ অফ mn rn স্কয়ার ওমেগা স্কয়ার। ওই যে k1 k2 k3 বা kn এগুলোর মান নিয়ে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো যে ওমেগা স্কয়ারটা কমন নিতে পারি। হাফ অফ ওমেগা স্কয়ার কমন নিলে থাকে কি m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার, এভাবে যেতে 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 mn rn স্কয়ার। এখন এই যে সিরিজটা, এই সিরিজটাকে যদি আমরা এক কথায় লিখি, একটা লাইনে লিখি পরিসংখ্যানের সামেশন ব্যবহার করে, তাহলে লিখতে পারি হাফ অফ ওমেগা স্কয়ার সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n mi ri স্কয়ার। এবং এইটা সমান সমান আমরা কি জেনেছি? এটা সমান সমান জেনেছি যে ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক।
So we can write half of I ওমেগা স্কয়ার। তাহলে এখানে এই I মানে হলো জড়তার ভ্রামক এবং সেটা সমান সমান হলো সামেশন অফ 1 to n mi ri স্কয়ার। আচ্ছা, এই হলো আমাদের বস্তুর গতিশক্তির সাথে জড়তার ভ্রামকের সম্পর্ক। গতিশক্তির সাথে তাহলে বস্তুর গতিশক্তি কে ইকুয়াল টু হাফ অফ আই ওমেগা স্কয়ার। এখন এই যে বস্তুটি যদি একক সমকৌণিক বেগে ঘুরে, অর্থাৎ ওমেগার মান যদি 1 হয়, বস্তুটি যদি একক সমকৌণিক বেগে ঘুরে, যদি ওমেগা ইকুয়াল টু 1 হয়, তাহলে দাঁড়াচ্ছে কি যে কে ইকুয়াল টু হাফ অফ আই বা আই ইকুয়াল টু টুয়াইস কে, আই ইকুয়াল টু টুয়াইস। অর্থাৎ নির্দিষ্ট অক্ষ বরাবর একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর গতিশক্তির দ্বিগুণ। এই যে আই সমান সমান টুয়াইস কে। তাহলে আমরা বলতে পারি যে কি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট অক্ষ বরাবর একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোনো বস্তুর জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ, অথবা এভাবে বলতে পারি যে একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোনো বস্তুর গতিশক্তি জড়তার ভ্রামকের অর্ধেক, এভাবে বলা যেতে পারে। ঠিক আছে বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, বইয়ের সহযোগিতা নেবে এবং আশা করি তাতে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।